ই ডক্টরস গ্রুপের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ফারজানা সুলতানা নীলা আমার আজকের আলোচনাগুলো শুরু করছি। আমি এখনও বুঝতে পারছি না যে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আপনাদেরকে অনেক 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 শুভেচ্ছা যে আপনারা ই ডক্টরস গ্রুপের সাথে আছেন। ই ডক্টরস গ্রুপের বিভিন্ন লাইভগুলোতে বিভিন্ন পোস্ট করে আমাদেরকে প্রচুর সহায়তা করছেন। আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো নিয়ে আপনারা আমাদেরকে জানাচ্ছেন এবং আমরা ই ডক্টরস গ্রুপ থেকে সবাই মিলে চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণভাবে সুস্থ রাখার জন্য, সম্পূর্ণভাবে শারীরিক মানসিকভাবে ভালো রাখার জন্য। তো আশা করি আমাদের এই প্রয়াসটা আপনাদের অবশ্যই উপকারে লাগছে। এই জন্য আমরা আমাদের একটা বড় গ্রুপ, আমরা 24 ঘন্টা কাজ করছি আপনাদের সেবার জন্য। তো আপনারা সেটার ফিডব্যাকও আমাদেরকে দিচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনাদের প্রচুর পজিটিভ ফিডব্যাক আমরা পাচ্ছি প্রতিদিন। আপনাদের এই পজিটিভ ফিডব্যাকগুলোই আমাদেরকে প্রতিনিয়ত কাজ করার এই আগ্রহটা তৈরি করছে, কাজ করার এই শক্তিগুলোকে যোগাচ্ছে। তো আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের লাইভে। আমাদের বন্ধুরা মিলে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সহায়তা করতে। আজকে মূলত আমি খুব সিম্পলভাবে একটু আপনাদের সাথে এই মুহূর্তের কিছু মানসিক বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন যে অনেক আমাদেরই যে ডাক্তার বন্ধুরা আছে বা সিনিয়র যে ডক্টররা আছেন, আপনাদেরকে মেডিকেল যে বিষয়গুলো আপনাদের অসুবিধা বোধ করছেন সেগুলো নিয়ে তারা আপনাদেরকে সাহায্য করছেন। আমি আজকে একটু ভিন্নভাবে একদম মানসিক বিষয়গুলো নিয়ে কথা বলবো। একদম মানসিক যে বিষয়গুলো আছে, মানসিক যে বিষয়গুলো আমরা এই মুহূর্তে ফেস করছি, যেগুলো আপনারা আমাকে জানাচ্ছেন সরাসরি, সেই বিষয়গুলো নিয়ে আমি একটু আপনাদের সাথে আজকে খোলামেলা কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো বন্ধু ফারুককে দেখতে পাচ্ছি, নাজমুল, আমির, তন্নি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ধীরে ধীরে শুরু করছি। আপনারা ইতিমধ্যে সবাই বুঝে গেছেন, ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে বাংলাদেশে এখন যে অবস্থা, আমরা খুব একটা কঠিন মুহূর্তে আছি, যে মুহূর্তে ইতিমধ্যে আমাদের সমাজে অনেক বেশি লোকের মধ্যে এই করোনা ভাইরাসটা ছড়িয়ে পড়েছে। এমনকি আপনারা দেখতে পাচ্ছেন আপনার পাশের বাসার, আপনার ফ্ল্যাটের মানুষজন, আপনার নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই করোনা ভাইরাসে ইনফেক্টেড হয়ে যাচ্ছেন। আমি আসলে মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে ইনফেক্টেড হয়ে গেলে আমি কি করতে হবে, ইনফেক্টেড হয়ে যাওয়ার রোধ করতে আমাকে কি করতে হবে, যদি এমনই হয় যে আমার পরিবারেরই কেউ ইনফেক্টেড হয়ে গেল, তখন আমাকে আসলে কোথায় কোথায় পদক্ষেপগুলো নিতে হবে। কারণ আমাদেরকে এই মানসিক প্রিপারেশনটা রাখতে হবে যাতে করে আমরা যে কোনো সময় মানসিক এই বিষয়টার মধ্যে পড়লে আমরা এটাকে যেন সমাধান করতে পারি। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে শুরু করছি। আমি ফারজানা সুলতানা নীলা, আমি চিকিৎসা মনোবিজ্ঞানী। আপনারা হয়তো এই ধরনের প্রফেশনগুলোর নাম শুনেছেন। একজন ভাইয়া বোধহয় প্রশ্ন করেছেন যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং কাউন্সিলিং সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, এদের মধ্যে পার্থক্যটা কোথায়? এদের মধ্যে পার্থক্য বেশ কয়েকটা জায়গায় আছে। এই পার্থক্যগুলো নিয়ে খুব সংক্ষেপে যদি বলি, মানসিক রোগের চিকিৎসা সাধারণত পৃথিবীর বিভিন্ন দেশে এখানে 4টা প্রফেশনে কাজ করেন। একটা হচ্ছে মনোচিকিৎসক যারা আছেন, সাইকিয়াট্রিস্ট, একটা হচ্ছে সাইকোলজিস্ট, একটা হচ্ছে সাইকিয়াট্রিক নার্স এবং সোশ্যাল ওয়ার্কার।
এই 4 জনের আলাদা আলাদা অ্যাক্টিভিটিস আছে, আলাদা আলাদা কাজ আছে। বাংলাদেশের ক্ষেত্রে এখন পর্যন্ত সাইকিয়াট্রিক নার্স এবং সোশ্যাল ওয়ার্কার খুবই লিমিটেড আছে, হাতে গোনা কয়েকজন, তারা শুধুমাত্র হসপিটাল বেস কাজ করছেন। আর আমরা সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টরাও কমিউনিটি লেভেলে কাজ করছি। এই জায়গাটা হচ্ছে পার্থক্য। সাইকিয়াট্রিস্ট হচ্ছেন তারা যারা এমবিবিএস কমপ্লিট করে ওষুধ দিচ্ছেন। আপনাদের যাদের মানসিক কোনো সমস্যার জন্য আপনাদের ওষুধ প্রয়োজন হচ্ছে মনে করেন, বা ওষুধের প্রয়োজন হয়, তারা সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলবেন। আমাদের এই গ্রুপেও একজন সাইকিয়াট্রিস্ট আছেন, আপনারা যখন যোগাযোগ করবেন উনি আপনাদের ওই রিলেটেড ওষুধগুলো দিবেন। আর যারা মনে করেন যে না আমার ওষুধটা লাগবে না, আমি কারোর সাথে একটু কথা বললে আমার সমস্যাগুলোকে আমি সমাধান করে ফেলতে পারবো, আমি একটু আমার বিষয়গুলো কাউকে বুঝিয়ে বললে উনি আমাকে ওনার মতো করে সাজেশন দিলে আমি এখান থেকে বেরোতে পারবো, তারা হচ্ছে আমরা সাইকোলজিস্ট। এই সাইকোলজিস্ট ডিগ্রিটা বাংলাদেশে বেশ লম্বা সময় ধরে পড়াশোনা করতে হয়। আমাদের 4 বছরের অনার্স এবং 3 বছরের 2 বছরের মাস্টার্স এবং 3 বছরের এমফিল, এটা কমপ্লিট হলে আমরা একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হতে পারি। এটা আমাদের বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন হসপিটাল প্লেসমেন্টের মধ্য দিয়ে আমাদেরকে আসতে হয়। তো যে কারণে মেডিসিন সম্পর্কে আমাদের যথেষ্ট নলেজ থাকে, কিন্তু আমরা মেডিসিন প্রেসক্রাইব করি না, আমরা কাউন্সিলিং করে মানসিক সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করি। আমাদের কাছে মূলত আপনাদেরকে পাঠান বা আপনাদেরকে আমাদের কাছে রেফার করেন সাইকিয়াট্রিস্টরা যারা ওষুধ দিচ্ছেন, কারণ সাইকিয়াট্রিক ওষুধগুলো ভালোভাবে কাজ করবে যখন আপনি নিজেকে আরও ভালোভাবে ম্যানেজ করতে পারবেন। এই হচ্ছে মূলত সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্টের মধ্যে পার্থক্য। আচ্ছা, আমি শুরু করছি। আজকে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম, আমরা বেশ কিছুদিন ধরে এই বিষয়টা আপনাদের মধ্যে খুব দেখতে পাচ্ছি যে আপনারা অনেক প্যানিক হয়ে যাচ্ছেন, অনেক ভয় পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এই যে প্যানিক হচ্ছেন, ভয় পাচ্ছেন, ফলাফলটা কি হচ্ছে? প্রতিদিন সকালবেলা উঠে আপনার কাছে মনে হচ্ছে যে আল্লাহ, আমি যদি আজকে করোনা এফেক্টেড হয়ে যাই, আমার যদি আজকে অসুখটা হয়ে যায় তাহলে আমার কি হবে? বা আমার হাজব্যান্ড বাইরে যাচ্ছেন, ওর যদি হয়ে যায় তাহলে ওর কি হবে? এই যে আমরা বারবার ভয় পাচ্ছি, এই ভয়টা আমরা বলি প্যানিক হওয়া বা আতঙ্কিত হওয়া। আচ্ছা, আতঙ্কিত যারা হচ্ছেন একটু খেয়াল করে দেখেন তো, আতঙ্কিত হওয়ার কারণে আপনাদের সমস্যাটা কি সমাধান হচ্ছে, নাকি আরও বেশি আপনারা ভয়টা বাড়িয়ে ফেলছেন? আমি এই পর্যন্ত প্রচুর মানুষকে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। প্রায় 150 মানুষ ইতিমধ্যে আমাকে ফোন করেছেন বা আমার সাথে যোগাযোগ করেছেন আমাদের সাহায্য নেওয়ার জন্য। আমি তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি। তাদের সবারই একটা বিষয় তারা বলছেন যে আতঙ্কিত হয়ে যাচ্ছেন এবং আতঙ্কিত হওয়ার কারণে তারা ভুল করে ফেলছেন। এই যে ভুল করে ফেলছেন, এটা হচ্ছে আতঙ্কিত হওয়ার সবচেয়ে প্রধান সমস্যা। আমরা যখন যে মুহূর্তে যে বিষয়ে আতঙ্কিত হব, সেই মুহূর্তে আমাদের ভুলটা হয়েই যাবে। তাহলে আপনারা বলেন তো, আতঙ্কিত হতে হবে নাকি আমাদের অন্য কিছু করতে হবে? আমি জানি আপনারা সবাই একমত হবেন যে আতঙ্কিত হতে হবে না। তাহলে আমাদের কি করতে হবে এই মুহূর্তে? সবার প্রথম আমি যে বিষয়টা বারবার এই পর্যন্ত সবাইকে বলার চেষ্টা করছি, আপনাদের সবাইকে, আপনারা সবাই সতর্ক হবেন। আপনারা সবাই নিজেদের কাজের প্রতি, নিজেদের পরিবারের প্রতি, পরিবারের প্রত্যেকটা সদস্যের প্রতি মনোযোগী হবেন। আর কিচ্ছু আপনাদের করতে হবে না। শুধু এই দুটো জায়গায় যদি আপনারা কেয়ারফুল থাকেন, যে আপনি সতর্ক থাকবেন। সতর্ক থাকার মানেটা কি? সতর্ক কিভাবে থাকবেন? আপনি ঘর থেকে বের হবেন না, আপনি যতগুলো নিয়ম আছে করোনা ভাইরাস না হওয়ার পিছনে, সেই নিয়মগুলো আপনি ফলো করবেন। এবং যদি আপনাকে আমরা জানি যে আমরা এরকম দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এভাবে আটকা থাকতে পারবো না। তাহলে এই আটকা থাকতে পারছি না, আমাকে বের হতে হচ্ছে, এটাই বাস্তবিক, এটাই স্বাভাবিক। বের হতে হলে আমাকে কি করতে হবে? কোনো কারণে আমার আজকে ওষুধের জন্য বের হওয়া লাগতে পারে, আমি কি পদক্ষেপ নিব, কি সতর্কতা অবলম্বন করে আমি বের হব,
এই বিষয়টা আমার মাথায় খুব খুব সুন্দর করে ক্লিয়ার করে আমার মাথায় থাকতে হবে। এবং তারপরে আমি বের হলাম, বাসায় ঢুকলাম, আমাকে প্রচণ্ড পরিমাণে মনোযোগী হতে হবে যে আমি কোথাও কোনো কিছু ধরতে পারবো না। আমি যখনই ঘরে ঢুকেছি আমার আর সংস্পর্শে কেউ আসতে পারবে না। কারণ কি, আমার জামা কাপড়ে ভাইরাস থাকতে পারে, আমার আমার শরীরে যে কোনো জায়গায় ভাইরাস থাকতে পারে। আমি ভাইরাস ইনফেক্টেড না, কিন্তু আমি তখন ভাইরাস পুরো শরীরে বহন করছি। যতক্ষণ পর্যন্ত না আপনি পরিপূর্ণভাবে সাবান দিয়ে গোসল করছেন, পরিপূর্ণভাবে সাবান দিয়ে গোসল না করা পর্যন্ত আপনার শরীরের, আপনার কাপড়ের যে কোনো জায়গায় ভাইরাস থাকতে পারে। এই যে মনোযোগী আপনি যখনই হবেন, আপনি বাসায় ঢুকে আগে থেকেই আপনাকে প্রিপারেশনটা রাখতে হবে। কোনো ছোট বাচ্চারা আপনার কাছাকাছি কেউ আসবে না। বাসায় যারা রিস্কে আছে, বয়স্ক ব্যক্তিরা, যারা গর্ভবতী, এমনকি যাদের শারীরিক কোনো অসুবিধা আগে থেকে আছে, যারা দীর্ঘদিন ধরে শারীরিক অসুবিধায় ভুগছেন, সেই মানুষগুলোকে আগে থেকেই আপনাকে ব্যবস্থা রাখতে হবে যে আপনি বাসায় ঢোকার সাথে সাথে তারা আপনার কাছাকাছি আসবে না। আপনি আপনার নিজেকে সম্পূর্ণভাবে ডিসইনফেক্টেড করা, ভাইরাস মুক্ত করা, আপনার কাপড় চোপড় থেকে শুরু করে আপনার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা লোমকূপ যেন আপনার ভাইরাস মুক্ত হয়। আপনি গোসল করতে পারেন, কাপড় চোপড় সমস্ত কিছু, অনেকগুলো নিয়ম বলেছে, ডিটারজেন্ট পানিতে ধোয়া, স্যাভলন পানিতে ধোয়া, অনেকগুলো উপায় আছে সেভাবে করে রাখা। এবং তারপরে আপনি ভাইরাস মুক্ত হলেন। এখন কথা হচ্ছে যে আপনি ভাইরাস মুক্ত হলেন, কিন্তু আপনি বাইরে থেকে যে জিনিসগুলো এনেছিলেন সেই জিনিসগুলোর মধ্যে যে ভাইরাস কোথাও নাই, আপনি কি বলতে পারেন? পারেন না। আমি যে প্রথমেই বলেছি মনোযোগী হওয়া। তাহলে কোথায় আমাকে এখন মনোযোগটা দিতে হবে? আমি যে জিনিসগুলো এনেছি সেই জিনিসগুলোকে পরিপূর্ণভাবে পরিষ্কার করতে হবে, যাতে করে ওই জিনিসগুলো থেকে কোনো পরিমাণে কোনো প্রকার ভাইরাস আপনাকে বা আপনার এই জিনিসপত্রগুলোর মধ্যে বা আপনার ফ্যামিলির কাউকে ইনফেক্টেড করতে না পারে। যদি এমন হয় আপনি ওষুধ এনেছেন, ওষুধটাও আপনাকে পরিপূর্ণভাবে পরিষ্কার করে ফেলতে হবে। অ্যালকোহল প্যাড বা বিভিন্ন হ্যান্ড স্যানিটাইজার বা বিভিন্ন কিছু দিয়ে, একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে আপনাকে সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। কেননা যে কোনো জায়গায় যেই ওষুধের দোকানদার আপনাকে ওষুধটা দিচ্ছেন, উনি হয়তো আগে কাউকে ওষুধ দিয়েছেন যার মধ্যে করোনা ছিল বা ভাইরাসটা ছিল, সেখান থেকে ওনার হাতে এই ভাইরাসটা আসতে পারে, সেখান থেকে আপনার ওষুধটাতেও সেই ভাইরাসটা আসতে পারে। আমি কেন আপনাদেরকে এভাবে করে বলছি, কারণ আপনারা যত আতঙ্কিত হবেন তত আপনারা ভুল করে ফেলবেন। আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি আপনারা ভুল করে ফেলছেন আতঙ্কিত হয়ে। দয়া করে আতঙ্কিত হবেন না, দয়া করে প্যানিক হবেন না। আপনি শুধু মনোযোগী হন আপনার নিজের কাজগুলোর দিকে, যে আপনি কি কি কাজ করছেন, আপনি কোন কোন বিষয়গুলো খেয়াল করছেন। আপনি যদি বাসায় থাকেন 24 আওয়ার্স, 2 দিন 3 দিন 4 দিন, আপনার বারবার হাত ধোয়ার প্রয়োজন নাই। আপনি কখন হাত ধোবেন? যখন আপনি বাসা থেকে বাইরে বের হবেন, বাসায় ঢুকে কোনো কিছু টাচ করার আগে আপনাকে হাতটা ধুতে হবে। আপনি যদি কোনো কিছু টাচ করেই ফেলেন, হতেই পারে আমি সুইচ বোর্ডটা ধরে ফেলেছি, আমি দরজার নবটা ধরে ফেলেছি, সাথে সাথে আমার দরজার নবটা, সুইচ বোর্ডটা ভালো করে আমাদেরকে পরিষ্কার করে ফেলতে হবে। কারণ ওই জায়গাগুলো থেকেও আমার বাসার কোনো মেম্বারের করোনা ইনফেক্টেড হয়ে যেতে পারে। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে যে কিভাবে আমরা মনোযোগী হব? বারবার আপনাদেরকে শুধু একটা কথা বলবো, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে আপনার আলটিমেটলি আপনি স্বাভাবিক কাজকর্মগুলো থেকে আরও সরে যাবেন, আপনার স্বাভাবিক জীবনযাপন নষ্ট হবে, আপনার মধ্যে বিভিন্ন মানসিক সমস্যাগুলো তৈরি হবে, যেগুলো হয়তো এর পরে আপনাকে দীর্ঘদিন ভোগাতে পারে। ওই জায়গা থেকে সরে আসুন, আতঙ্কের জায়গা থেকে সবাই সরে আসুন। মনোযোগী হন আপনার কাজকর্মের দিকে। আমি কি কি করছি, আমার কোন কোন কাজগুলো অন্যদেরকে ইনফেক্টেড করতে পারে, আমাকে ইনফেক্টেড করতে পারে, এবং খেয়াল করে আমি কাজগুলো করি, আমি সাবধানী হয়ে কাজগুলো করি। আমার যদি বাজার লাগে, আমি চট করে আজকেই বাজারে যাব না, আমি বাজারগুলোকে জমাই, একদিন গিয়ে আমি সমস্ত বাজারগুলো করে নিয়ে আসি। আমি যখনই খেয়াল করব
তখনই আমি এই জায়গাগুলো থেকে বের হতে পারবো। এরপরে যদি আসি যে যদি আসলেও কোনো ভাবে কোনো যদি আমার ভাগ্য খারাপ হয় বা যে কোনো কারণেই যদি এমনটা হয় যে আমি আসলেও আমার ফ্যামিলিতে কেউ একজন এসেছেন যার আসলে করোনা ইনফেক্টেড হয়ে গেছে, হতে পারে আমার হাজব্যান্ড, হতে পারে আমার ছেলে, হতে পারে আমার বাবা, বা হতে পারে আমার মা, যে কেউ করোনা ইনফেক্টেড হয়ে গেছে, তাহলে আমাদের কি করণীয় আছে? আপনাদের কাছে কি মনে হয় যে কেউ যদি করোনা ইনফেক্টেড হয়ে যায় তাকে নিয়ে আপনারা কি করতে পারেন? এই যে যাদের করোনা হয়ে যাচ্ছে তাদেরকে আপনাকে কি করতে হবে? আপনি কি বাদ দিয়ে দিতে পারবেন আপনার মা, বাবা, ভাই, বোন, হাজব্যান্ড, ওয়াইফ, ছেলে মেয়েদেরকে? না, তার টেক কেয়ারটা কিন্তু আপনাকে করতে হবে। পরিবারের এমন একজন মানুষকে তার টেক কেয়ার করতে হবে যিনি সর্বোচ্চ রকমের সজাগ, মনোযোগী, সর্বোচ্চ রকমভাবে সজাগ থাকতে পারেন, মনোযোগী থাকতে পারেন তার কাজের প্রতি। ওই ব্যক্তির জন্য আলাদা একটা রুম দিতে হবে আমাদেরকে, যে রুমে বাথরুম আছে, কারণ ওনার বাথরুমটা আমরা কেউ শেয়ার করতে পারবো না। যদি এটা সম্ভব না হয় ওনার জন্য আলাদা ব্যবস্থা আপনাদেরকে করতে হবে, পর্দা দিয়ে, যাতে করে ওখানটায় আমরা কেউ প্রবেশ না করি। এবং যখনই আমি তাকে আলাদা করে ফেলবো, আলাদা করে দেওয়া মানে তাকে আলাদা রুমে দেওয়া মানে তাকে আলাদা করে দেওয়া না, তার পরিপূর্ণ টেক কেয়ারটা কিন্তু আমাদেরকে করতে হবে, কারণ উনি অসুস্থ। ওনার খুব প্রচুর পরিমাণে পানি খেতে হবে ওই সময়ে, প্রচুর পরিমাণে ওনার প্রোটিনযুক্ত খাবার, দুধ, ডিম, ফলমূল, কলা, যত রকমের ভিটামিন সি যুক্ত খাবার আছে সমস্ত খাবারগুলো তখন ওনার জন্য খুব জরুরি। ওনার তখন ওনার কখনো কখনো শ্বাসকষ্ট হলে ওনার অক্সিজেনের প্রয়োজন হতে পারে। এই সাপোর্টগুলো কিন্তু আপনাদেরকেই দিতে হবে। এবং আপনার ফ্যামিলিতে যখন কেউ যদি এরকম ইনফেক্টেড হয়ে যায়, তার জামা কাপড়গুলো কিন্তু আপনাকে পরিপূর্ণভাবে পরিষ্কার করতে হবে, কারণ উনি আজকে যে জামাটা পরেছেন সেই জামাতে ওনার নাকের পানি বা চোখের ময়লা বা মুখের লালা থেকে ওখানে জার্মটা আসতে পারে। সেই কাপড়গুলোকে আপনাদের গরম পানি দিয়ে ফুটিয়ে ধোয়া বা ডিটারজেন্ট দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে পরিপূর্ণভাবে ধুতে হবে। ওই অসুস্থ ব্যক্তি কিন্তু ওনার এই পরিপূর্ণ পরিচর্যাটা করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? ওনার জন্য কিন্তু সেই মানসিক শক্তিটা আপনাকে রাখতে হবে যে আপনার পরিবারের যে মানুষটা অসুস্থ হয়ে গেছেন তাকে যেন আপনি পরিপূর্ণ যত্ন দিয়ে করে আপনি তাকে সুস্থ করতে পারেন। তো এই যে মানসিক জোরটা আসলে আপনাদের সবার মধ্যে থাকাটা প্রয়োজন, কারণ আমরা এমন একটা সময়ে এসেছি যে সময়টায় এটা খুবই কমন। আজকে হোক, এক মাস পরে হোক, আমরা যে কেউ মানসিকভাবে প্রস্তুত থাকি, আমাদের পরিবারের যে কারো এই সমস্যাগুলো হতে পারে বা তারা করোনায় ইনফেক্টেড হতে পারে। তো আমরা যত খেয়াল করব, যত কেয়ারফুল থাকব, তত আমরা এই বিষয়গুলো থেকে আরও বেশি সতর্ক থাকতে পারবো, আরও বেশি সজাগ থাকতে পারবো। একজন প্রশ্ন করেছেন আমাকে যে করোনা হয়ে গেলে কি করব। প্রচুর আমাদের যে ডাক্তার বন্ধুরা আছেন বা সিনিয়র যারা আছেন তারা আপনাদেরকে বারবার বলছেন করোনা হয়ে গেলে আপনারা কি কি মেডিকেল চিকিৎসা গ্রহণ করবেন। আমি শুধু আপনাদেরকে বলবো যে যদি করোনা হয়ে যায়, মানসিকভাবে ভেঙে পড়ার কিচ্ছু নাই। আপনি যদি পুরো পৃথিবীর মধ্যে দেখেন যে কতজনের করোনা হয়েছে, মারা গেছে কতজন, 2-3% মানুষজন মারা গেছে। এবং কারা মারা গেছেন? বেশিরভাগই মারা যাচ্ছেন যাদের আগের কোনো শারীরিক অসুবিধা ছিল, শারীরিক কোনো অসুস্থতা ছিল। তাহলে এই যে মেসেজটা আমরা পেয়েছি, সেই মেসেজটা থেকে আমরা কি পাচ্ছি? যে আগের যাদের শারীরিক অসুবিধা বা অসুস্থতা আছে তাদেরকে অনেক বেশি সতর্ক হতে হবে যেন তারা এই ভাইরাসটাতে তাদেরকে ইনফেক্ট করতে না পারে। দ্বিতীয়ত, আমার করোনা হওয়া মানেই কি আমি মারা যাব এমনটা না। আমার মনে সেই সাহসটা রাখতে হবে যে আমি করোনা ইনফেক্টেড হলেও আমি বেঁচে থাকব।
কিভাবে বেঁচে থাকব? গবেষণা বলে যে আপনার যখন মানসিক জোর থাকবে তখন আপনার শরীরের ইমিউনি সিস্টেম অনেক ভালো থাকে। আপনি মানসিকভাবে ভেঙে পড়লেই আপনার ইমিউনি সিস্টেম বা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনাকে কী করতে হবে? মানসিকভাবে জোর রাখতে হবে। এবং করোনা হয়ে যাওয়ার পরে অবশ্যই আপনাদেরকে কোনো ডক্টরের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী কন্টিনিউয়াসলি যে ওষুধগুলো চলবে বা যে সাপোর্টগুলো দিতে হবে সেটা আপনাদেরকে দিয়ে যেতে হবে। এর মধ্যে আজকে দুপুরে যে লাইভে ছিলেন ডক্টর তন্নি, উনি বারবার আপনাদেরকে বলেছেন যে অবশ্যই 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 আপনারা পানিটা যেন ইনটেক একদমই বন্ধ না করে। জ্বর হয়েছে, পানি খেতে পারছে না, মুখের টেস্ট নাই, পানিটা কিন্তু একদমই খেতেই হবে। আপনাদের এই যে করোনা হয়ে গেলে বিছানায় শুয়ে থাকছি, আমি অসুস্থ, আমি উঠতে পারছি না, হাঁটা চলাটা করতে হবে। কারণ আপনি যদি বিছানায় পড়ে যান, আপনি যদি বিছানায় শুয়ে থাকেন, আপনার শারীরিক অসুবিধাগুলো আরও বাড়তে পারে। আপনাকে কিছু না কিছু কাজ আপনাকে করতে হবে, আপনার হাঁটাচলা করতে হবে, আপনাকে ঠিকমতো খাবারটা খেতে হবে এবং মানসিক জোরটা রাখতে হবে। এই জায়গাগুলো যদি আমরা কেয়ারফুল না থাকি, আমাদের আসলেও কিন্তু আমরা ভয়ঙ্কর বিপদের দিকে চলে যাব। আপনি যদি কেয়ারফুল থাকেন, আপনার আল্লাহর রহমতে কিচ্ছু হবে না। এবং আপনি যদি শুধু আল্লাহর কাছে দোয়া করেন যে আমাকে সুস্থ করে দাও, আমি পানি খাচ্ছি, আমি গরম পানি খাচ্ছি, আমি গরম পানির ভাপ নিচ্ছি, এবং আমার যে নিয়মগুলো আছে, আমি কাপড় চোপড় পরিষ্কার করছি প্রতিনিয়ত, আমার যে ভাইরাসটা আমার আজকে মানে আমার শরীরে লেগেছে সেটা যেন আবার আমার শরীরে প্রবেশ করতে না পারে বা আমার পরিবারের কারো শরীরে প্রবেশ না করে। আমি যদি এই জায়গাগুলোতে কেয়ারফুল থাকি, কিচ্ছু হবে না আল্লাহর রহমতে। এটা চ্যালেঞ্জ, এবং এমন করেই কিন্তু অনেক মানুষ সুস্থ হয়েছেন। আপনারা এখন অনেক জায়গাতে দেখবেন ইউটিউবে বা বিভিন্ন যারা অনেকেই কথা বলছেন যাদের অলরেডি হয়ে গেছে, ওনারা কিন্তু এই কথাগুলোই আপনাদেরকে বলছেন যে ওনারা সজাগ ছিলেন, সচেতন ছিলেন, মনোযোগী ছিলেন, ওনারা কেয়ারফুল ছিলেন যে কিভাবে যেন ভাইরাসটা আর বেশি গাঢ় না হতে পারে। এটা আপনাদের জন্য অসম্ভব কিছু না। অনেকেই আবার এমন কথাও বলেন যে আচ্ছা, আল্লাহ যদি দেয় তাহলে কি করব? আমি শুধু একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যে আল্লাহর উপর পরীক্ষা নিতে যাওয়ার কোনো দরকার নাই ভাই। আমরা নিজেরা চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সবাইকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, মানুষ হিসেবে এটা আমাদের সবচেয়ে বড় একটা পাওয়া যে আল্লাহ আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন। আমরা জ্ঞান বুদ্ধিটাকে কাজে লাগাই, এবং এই অসুখটা ধরা পড়ার সাথে সাথে কিন্তু অন্ততপক্ষে এই জায়গাটা আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আমরা সতর্ক থাকলে এই অসুখ থেকে আমরা রেহাই পেতে পারি। এই যে আল্লাহ যে জ্ঞানটা দিয়েছেন, যে আমাদের যে সজাগ হবার যে মানসিকতাটা দিয়েছেন, সেটুকুকে আমরা কাজে লাগাই। আমি এই জায়গাটাকে বাদ দিয়ে আল্লাহর উপর পরীক্ষা নিতে যাওয়ার আমার কোনো দরকার নাই ভাই। কারণ হয়তো আমি মারা যাব না, কিন্তু আমার যে কষ্টটা হবে, যারা করোনা ইনফেক্টেড হয়েছেন তারা যখন আমাদেরকে অভিজ্ঞতাগুলো বলে যে পানির নিচে ডুবে গেলে যেরকম নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে, সেরকম নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে। আমি নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, কিন্তু মনে হয় যেন আমি পানিতে ডুবে যাচ্ছি, আমার হাত পা সব আমি ছড়াছড়ি করি নিঃশ্বাস নেওয়ার জন্য। এই কষ্টটার মধ্যে ভাই আপনারা যায়েন না। আপনি সচেতন থাকলে এই কষ্টটার মধ্যে আপনাকে যেতে হবে না, আপনার পরিবারের কাউকে যেতে হবে না। শুধু আপনার সচেতন, আপনি খেয়াল করলেই আপনি সমস্ত এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে পারবেন। এবং অনেকেই আপনারা এখন বলছেন যে আপনাদের প্রপার ঘুম হচ্ছে না, ভয় পেয়ে যাচ্ছেন, খাবারের রুচি নাই, ওজন কমে যাচ্ছে, কান্নাকাটি করছেন। এগুলো কিচ্ছু করার দরকার নাই, শুধু সচেতন থাকবেন, শুধু মনোযোগী হবেন, আর কিচ্ছু দরকার নেই। যাদের ঘুম হচ্ছে না তারা কি করতে পারেন? আপনি খেয়াল করেন যে আপনি ঘুম না হওয়ার পিছনে কারণটা কি। প্রথমত এই সময় ঘুম না হওয়ার পিছনে একটা বড় কারণ থাকে, আমরা সারাক্ষণ মোবাইলে, যেহেতু এখন আমরা বাসা থেকে বের হতে পারছি না, সারাক্ষণ মোবাইলে আমরা বিভিন্ন কিছু দেখতে থাকি, বিভিন্ন বিষয়গুলোকে আমরা খেয়াল করতে থাকি, কি হলো, কতজন মারা গেল, কতজন ইনফেক্টেড হলো, কে মারা গেল, কি হলো। এই প্রত্যেকটা নিউজ আমাদেরকে বারবারই ঘুমের অসুবিধা তৈরি করছে। আমি বলবো না আপনি নিউজ দেখবেন না, কিন্তু এই যে 24 ঘন্টা আপনার নিউজের মধ্যে থাকা, 24 ঘন্টা এই যে নেতিবাচক ঘটনাগুলোর মধ্যে থাকা, এটার প্রয়োজন নাই।
আপনি দিনে একটা সুনির্দিষ্ট সময় ঠিক করে নেন যখন আপনি নিউজটা দেখবেন, সেটা আধা ঘন্টা বা 1 ঘন্টা, সেটুকুই যথেষ্ট আপনি সমস্ত আপডেট নেওয়ার জন্য। দ্বিতীয়ত, ঘুম না হওয়ার পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের এখন শারীরিক ব্যায়াম বা শারীরিক কাজগুলো অনেক কম হচ্ছে। আপনারা একটু কেয়ারফুল হন, দিনে অন্তত পক্ষে 1 ঘন্টা আপনার শারীরিকভাবে কোনো কাজ করেন। যদি কোনো কাজই না থাকে, আপনি 1 ঘন্টা হাঁটেন আপনার ঘরের কম্পাউন্ডের ভিতরে, যেখানে সেফ, আপনার বারান্দায়, আপনার ঘরে, দেখবেন আপনার ইজিলি ঘুম চলে আসবে, আপনার ঘুমে কোনো অসুবিধা হবে না। এই যে আমরা যখনই আমাদের ঘুমের অসুবিধা হচ্ছে, আমরা বলছি, বেশিরভাগই দেখতে পাচ্ছি যে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছি না বলে আমাদের ঘুম হচ্ছে। আপনি একটু চেষ্টা করেন আপনার রেগুলার কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রাখার জন্য, একটু ব্যায়াম করার জন্য, এবং যেটা আপনার অবশ্যই আপনার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়াবে। এটা যখন আপনি করবেন তখন আপনার আর এই অসুবিধাগুলো, ঘুমের অসুবিধাও থাকবে না। এবং ঘুমের অসুবিধা নিয়ে আরও কিছু জায়গা আমি বলি যে আমরা ঘুমাতে যাওয়ার সময় সবাই ট্যাব, মোবাইল, স্মার্টফোন সব কিছু নিয়ে আমরা বিছানায় যাই। দয়া করে এই জিনিসগুলোকে বিছানা থেকে দূরে রেখে বিছানায় যান, দেখবেন অটোমেটিক ঘুম চলে আসবে। ঘুম আসার জন্য চেষ্টা করতে হবে না, এমনিতেই ঘুম আসবে। আপনি যত প্যানিক হবেন, যত ভয় পাবেন, ঘুম আসতে তত বেশি দেরি হবে, তত বেশি অসুবিধা হবে। এছাড়া যে বিষয়গুলো, যে খেতে ইচ্ছা করছে না, আমার ওজন কমে যাচ্ছে, কারণ আপনি ভয় পেয়ে যাচ্ছেন, আপনি অস্থির হয়ে যাচ্ছেন। এটা ভয় পাওয়ার, অস্থির হবার সময়, কিন্তু ভয় পেয়ে অস্থির হয়ে আপনি এই সমস্যাটাকে সমাধান করতে পারবেন না। জীবনের অনেক কিছু আমাদেরকে মেনে নিতে হয়। অ্যাকসেপ্টেন্স একটা খুবই 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 গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা মনোবিজ্ঞানীরা বারবার বুঝি, বারবার এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে জীবনের অনেক কিছু মেনে নেওয়ার ক্ষমতা তৈরি করতে হয় আমাদেরকে। অ্যাকসেপ্টেন্স আমার মধ্যে, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যত বেশি থাকে, তার যে কোনো মানসিক সমস্যা সামলানোর ক্ষমতা, অন্যদের সাথে পারস্পরিক সম্পর্ক এবং তার যে কোনো ধরনের অসুবিধাগুলো উনি সহজে সমাধান করতে পারেন। কিভাবে? কারণ এই যে আমি এবার ঈদে আমার দেশের বাড়িতে যেতে পারছি না, কি করতে হবে আমাকে? মেনে নিতে হবে। আমি ঈদে অন্যবারের মতো কোথাও হইচই করে ঘুরতে পারছি না, কি করতে হবে আমাকে? মেনে নিতে হবে। আমি ঈদে এবার প্রত্যেকবার যেরকমভাবে করি, অনেক কিছু করি, অনেক রান্না বান্না করি, অনেক কিছু, অনেক মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াই, এই কাজগুলো আমি এবার করতে পারছি না, মেনে নিতে হবে। এই মেনে নেওয়ার ক্ষমতাটা আপনাদের প্রত্যেককে অনেক 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 বেশি সাহায্য করবে আপনার মানসিক বিষয়গুলোকে আরও বেশি শক্ত করতে, আরও বেশি মজবুত করতে। আপনি যখনই এই মেনে নিতে পারবেন প্রত্যেকটা বিষয়, কারণ জীবনে আমাদের কখন কি ঘটবে আমরা কেউ জানি না। আপনি নিজে জানেন না আগামী দিন আপনার জীবনে কি ঘটবে। আমরা 2019 সালের নভেম্বর মাসেও জানতাম না যে এরকম একটা ভাইরাস আসছে, যেটা 2020 সালকে আমাদের এমন বেশি ডিভাস্টেটিং করে ফেলবে। আপনি 2020 সালের আমরা এখন মে মাসে আছি, সত্যিকার অর্থে আমরা কেউ জানি না জুন মাসে আমাদের জীবনে কি আসতে যাচ্ছে। এই যে প্রত্যেকটা বিষয়ের জন্য যদি আমরা একটু প্রিপেয়ার থাকি, আমরা একটু রেডি থাকি, আমরা যদি বিষয়গুলোকে মেনে নেওয়ার ক্ষমতা তৈরি করি, তাহলে দেখব আমাদের মানসিক সমস্যাগুলো, মানসিক অসুবিধাগুলো অনেকটাই কমে গেছে। আমি যদি অনেক বেশি রিঅ্যাক্টিভ না হয়ে যাই, রিঅ্যাক্টিভ হওয়া মানে হচ্ছে আমার কিছু একটা হলো, আমি কান্নাকাটি শুরু করছি, অস্থিরতা শুরু করছি, হাই হাই শুরু করছি, কেন হলো না, কেন এরকম এরকম হচ্ছে, কেন হলো, বারবার নিজেকে দোষারোপ করছি, আমার কোনো পাপ, পৃথিবীর কোনো পাপ, অন্য কিছু। এখন আমাদের এটার সময় নেই। এখন শুধু সময় সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করা, যার যার যে ধর্মীয় জায়গা থেকে যার যার মতো প্রার্থনা করা, যে যে অবস্থা আছে এখান থেকে যেন আল্লাহ আমাদেরকে সবাইকে পরিত্রাণ দেন। কেন হচ্ছে, কার দোষ, কিসের জন্য হচ্ছে, কে পাপ করেছে, এটা নিয়ে বিচার করার ভাই আমরা কেউ না। আমাদেরকে শুধুমাত্র মাথা ঠান্ডা রাখতে হবে, আমাদেরকে সুস্থ রাখতে হবে এবং আমাদেরকে পরিপূর্ণভাবে আমাদের কাজগুলো করে যেতে হবে। যা কিছু হচ্ছে প্রত্যেকটা বিষয়ে, সেই বিষয়গুলোকে আমাদেরকে মেনে নেওয়ার ক্ষমতাটা তৈরি করতে হবে, যে আমি যেন যা কিছু হচ্ছে সেগুলোকে
মানতে পারি, সেগুলোকে আস্তে আস্তে করে আমি একসেপ্ট করতে পারি। যত বেশি আমি একসেপ্ট করতে পারবো, তত বেশি আমার এই বিষয়গুলোকে আমি সমাধানও করতে পারবো, তত বেশি আমি এই বিষয়গুলোকে মানিয়ে নিতে পারবো। আমার তত বেশি ক্ষমতা তৈরি হবে যে আমি আমার এই যে কঠিন সময়টা যাচ্ছে, সে কঠিন সময়ের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো। সো আপনাদের সবাইকে সেই অ্যাকসেপ্টেন্সের জায়গায় যেতে হবে। আমি একটু বিশেষ গুরুত্ব দিব যারা একটু বয়স্ক আছেন। আমি জানি আমাদের পেজে আপনারা অনেকেই আছেন যিনি আমাদের পেজের সাথে থাকেন। হয়তো আপনার সমস্যাগুলো আপনি লিখতে পারেন না, আপনার ছেলে মেয়েদেরকে দিয়ে আমাদেরকে লেখান। আমরা আপনাদের প্রচুর প্রচুর পোস্ট দেখি বা প্রচুর দেখি যে আপনারা আমাদের সাথে আছেন। একটু আপনাদেরকে বলবো, যারা বয়স্ক, 60-এর উপর যাদের বয়স হয়ে গেছে, আপনাদেরকে আরেকটু সাবধানী হতে হবে। আপনার হয়তো মনেই হতে পারে যে আর কয়দিন বাঁচবো, এইটাই হয়তো শেষ ঈদ। আপনি জানেন না এটা আপনার শেষ ঈদ কিনা। শুধু শুধু এই চ্যালেঞ্জগুলো প্লিজ নেবেন না। আপনাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে। আপনাদেরকে ঘরের বাইরে একদমই যাওয়া যাবে না, কারণ বেশিরভাগই সময়ে আপনারা বেশি ইনফেক্টেড হয়ে যাচ্ছেন। এবং বয়স হয়ে গেলে আমাদের যেটা হয়, আমাদের খেয়াল করার সেই ক্ষমতাগুলো অনেক কমতে থাকে। একজন কিশোর বয়সী মানুষ যতটা খেয়াল করে কোনো কাজ করতে পারেন, একজন বৃদ্ধ মানুষ খেয়াল করে ততটা কাজ করতে পারেন না। তো এই যে পারছে না, এটা তার দোষ না, এটা তার পরিস্থিতি, তার ক্যাপাসিটি এরকম যে ধীরে ধীরে আমাদের ক্ষমতাগুলো কমতে থাকে। আপনাকে সেই বিষয়টার সাথে অ্যাডজাস্ট করতে হবে যে আমার এখন এই ক্ষমতাগুলো একটু কমে গেছে, আমি খেয়াল করতে পারি না, আমি বাইরে গিয়ে এমন কোনো জায়গায় ধরে ফেলতে পারি যেখানে হয়তো ভাইরাসটা আছে, তাহলে আমি বাইরে না যাই। আমি জানি আপনাদের প্রচুর অস্বস্তি হচ্ছে, প্রচুর খারাপ লাগছে, সারাদিন বাসায় বসে থাকতে হচ্ছে, আপনি মসজিদে নামাজ পড়তে যেতে পারছেন না। আপনি যত তাড়াতাড়ি বাইরে, মানে যত কম বাইরে যাবেন, আমরা সবাই যত কম বাইরে যাব, যত তাড়াতাড়ি এই ইনফেকশনটাকে আমরা শেষ করতে পারবো, তত তাড়াতাড়ি আপনি নামাজের জন্য মসজিদে যেতে পারবেন। এখন আপনি বলেন, আপনি এখন জোর করে মসজিদে যেয়ে ইনফেক্টেড হয়ে আরও এই অসুখটাকে বাড়াতে চান, নাকি আপনি এখন একটু কষ্ট করে কিছুদিন একটু অপেক্ষা করে সবাই একসাথে মিলে আমরা আবার আগের সেই স্বাধীন জীবনটাতে যেতে চাই? কোনটা আপনার জন্য আরামদায়ক হবে, আপনার জন্য আনন্দের হবে? যে আপনি একা জোর করে চুরি করে বাসার সবাইকে লুকিয়ে লুকিয়ে আপনি নামাজে যাচ্ছেন, আপনার ছেলেমেয়েরা আপনাকে যেতে দিচ্ছে না, সেটা? নাকি আপনি ছেলেদেরকে নিয়ে, নাতি নাতনিদেরকে নিয়ে, সবাইকে নিয়ে একসাথে আনন্দ করে নামাজে যাচ্ছেন, সেটা? সেই দিনটার জন্য আমরা একটু প্রস্তুত হই, সেই দিনটার জন্য আমরা সবাইকে একটু প্রস্তুত করি, আমরা সবাইকে সতর্ক করি। আপনারা যারা সচেতন, আপনারা আপনাদের বন্ধুদেরকে সচেতন করেন, তারা যেন বাইরে না যায়, তারা যেন করোনা ইনফেক্টেড না হয়। কারণ একজন মানুষ যদি ইনফেক্টেড হয়, সে একজন থেকে আবার 100 জন ইনফেকশন হয়ে যেতে পারে। আমরা যত দ্রুত ইনফেকশনটাকে কমিয়ে ফেলতে পারবো আমাদের দেশের, তত দ্রুত আমরা সুস্থ হয়ে যেতে পারবো। অনেকগুলো দেশ কিন্তু ইতিমধ্যে তাদের ইনফেকশনকে বন্ধ করে ফেলতে পেরেছে তাদের সচেতনতা দিয়ে। তারা যে কজন তাদের মধ্যে ছিল, এবং ভিয়েতনামের কথা আমরা শুনেছি যে কেউ মারাই যায়নি সেই দেশে, শুধুমাত্র তাদের সচেতনতা দিয়ে, যে যারা যারা ইনফেক্টেড হয়েছে তারা সচেতন ছিল আমার কাছ থেকে যেন অন্য কারোর কাছে না যায়। আপনাদেরকে বলছি, আপনাদের সচেতনতা পারবে আমাদের দেশটাকে খুব দ্রুত একদম স্বাধীন জায়গায় নিয়ে যেতে। আবার আগের মতো আমরা খুব স্বাধীন নিঃশ্বাস নিয়ে খুব আরামে বাঁচব। আপনারা একটু সতর্ক থাকেন, একটু সবাইকে সহযোগিতা করেন। এই যে সবাই ছোটাছুটি করে ঈদের সময় বাড়িতে যাচ্ছেন, আপনি জানেন না আপনি যে রাস্তাটা দিয়ে যাচ্ছেন, যে মানুষগুলোর সাথে যাচ্ছেন, তারা কেউ ইনফেক্টেড আছে কি না। আপনি যে যাচ্ছেন আপনার মায়ের সাথে ঈদ করবেন, আপনি গিয়ে মাকে আবার বিপদে ফেলছেন না তো? আমরা কয়েকদিন আগেই শুনেছি একজন মা এসেছিলেন, তার ছেলে করোনা ইনফেক্টেড হয়েছে, ছেলেকে দেখার জন্য, এবং মা যখন ছেলেকে দেখে ফেরত গেছেন, মায়ের করোনা হয়েছে, ছেলে হসপিটালের আইসিইউ থেকে বাসায় ফেরত গেছেন, কিন্তু মা মারা গেছেন। তো আপনি যে বাড়িতে যাচ্ছেন এত রিস্ক নিয়ে, আপনার মা বাবাকে আপনি রিস্কে ফেলছেন না তো? যে আপনি হয়তো নিজে ইনফেক্টেড হলেন না, কিন্তু আপনার জামা কাপড়, আপনার ব্যাগ থেকে, আপনার হাতে
বা কোনো জায়গা থেকে ওনারা কেউ ইনফেকশনের মধ্যে পড়ে যাবেন না তো? আপনার যেখানে আপনি বেড়াতে যাচ্ছেন সেই মানুষগুলোকে আপনি ভালনারেবল করে ফেলছেন না তো? একটু ভাবুন আপনারা, একটু খেয়াল করে দেখুন যে আপনার কোনো কাজ অন্যদেরকে আরও বিপদের মুখে ফেলে দিচ্ছে কিনা, বা অন্যদের কোনো কাজ আপনাদেরকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে কিনা। আমি বয়স্ক যারা আছে তাদেরকে বলছিলাম, আপনারা বন্ধুদেরকে, আপনাদের যে কলিগরা ছিল সবাইকে অনুরোধ করেন, যারা বুঝতে পারছেন বিষয়টা তারা সবাইকে অনুরোধ করেন যে আমরা যেন সবাই কেয়ারফুল থাকি, আমরা যেন আর একজন মানুষকেও মৃত্যুর দিকে না যেতে দেই। আমরা সতর্ক থাকলে আমাদের করোনা ভাইরাস ইনফেকশনটা হবে না। যেরকমভাবে আপনার ডায়রিয়া হয় না, আপনি খেয়াল করে দেখেন আপনার লাস্ট ডায়রিয়া কবে হয়েছে, কেন? কারণ আপনি ময়লা খাবার বা রাস্তার পাশের ময়লা ধুলাযুক্ত খাবার যখন যেখানে দেখছেন আপনি সেখানে খাচ্ছেন না। একই রকমভাবে আপনাকে করোনাটাকেই দেখা যায় না, এটা ধুলা ময়লা বা যে কোনো ভালো মানুষ, পরিষ্কার মানুষের কাছেও এটা থাকতে পারে। এই জায়গাটুকুকে আপনাকে একটু সচেতন হতে হবে, আর কিচ্ছু না। আপনি সচেতন হলে আপনি সহ পুরো দেশ, এমনকি পুরো পৃথিবী থেকে এই অসুখটা খুব দ্রুত চলে যাবে। আপনার একটা মুহূর্তের অসচেতনতা আমাদেরকে আবার 14 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস লকডাউনের মতো এরকম পরিস্থিতিতে নিয়ে যাবে। বিচার আপনাদের কাছে, সিদ্ধান্ত আপনাদের কাছে যে আপনারা এই জায়গাটায় সচেতন হবেন কি না। মনোবিজ্ঞানী হিসাবে আমার শুধুমাত্র আপনাদেরকে বলার জায়গাটা হচ্ছে আপনারা সচেতন হবেন, মনোযোগী হবেন, আর কিচ্ছু না। আপনারা মনোযোগী হলে, সচেতন হলে এই অসুখটা খুব দ্রুত চলে যাবে। যারা আপনারা মানসিক অস্থিরতায় ভুগছেন এই মুহূর্তে, তাদের ক্ষেত্রে আরেকটা কথা বলি যে যে কোনোভাবে আপনার মানসিক অস্থিরতাটা কমানোটা দিয়ে হচ্ছে কাজ। আপনাকে মানসিক অস্থিরতাটা কমাতে হবে। কেউ যদি মনে করেন যে আমার মানসিক অস্থিরতা আমি একটু ব্যায়াম করলে কমছে, আপনি সেটা করতে পারেন। কেউ যদি মনে করেন যে আমি নাটক দেখলে কমছে, সেটা আপনি করতে পারেন। এবং কেউ এমন থাকেন যে না আমি নামাজ পড়লে বা আমি দোয়া করলে বা আমি কোরআন শরীফ পড়লে আমার মানসিক অস্থিরতা কম হচ্ছে, আপনি সেটা করেন। যেটা করে আপনার মানসিক অস্থিরতা কমানো যায়, কারণ মানসিক অস্থিরতাটাই আপনাকে আরও বেশি ভয়ঙ্কর বিপদের মুখে নিতে পারে। আপনি যত মানসিকভাবে অস্থির হয়ে যাবেন তত বেশি আপনি ভুল করে ফেলবেন, তত বেশি আপনি এই বিপদটা আরও বেশি মাথায় নিয়ে ফেলবেন এবং আপনার করোনা হওয়ার জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করে ফেলবেন। আচ্ছা, আমি একটু কিছু প্রশ্ন দেখি। আমার বোনের ছেলে সায়েদা আক্তার বলেছেন, আপা আমার বোনের ছেলে, ওর বাবা 16 তারিখ হার্ট অ্যাটাক করে মারা গেছে, ছেলের বয়স 17, বাবা মারা যাওয়ার পরও কিছু অ্যাবনর্মাল আচরণ করছে, আপা একটু বলুন। আচ্ছা, ওকে একটু সময় দিতে হবে যাতে ও এই বিষয়টাকে একটু মেনে নিতে পারে, কারণ এটা 17 বছর বয়সের একটা ছেলের জন্য খুব ট্রমাটিক অভিজ্ঞতা যে তার বাবাকে হারানো, এবং সেটা যদি এই মুহূর্তে হয় যে এই চারিদিকে এত মহামারীর ভয়, চারিদিকে এত টেনশন, এবং এখন যেটা হয় মারা গেলে আমরা দাফন করতেও যেতে পারছি না, ছেলে মেয়েরা লাশটাও দেখতে পাচ্ছি না। এই জায়গার কষ্টগুলো অন্যরকম কষ্ট, এটা সবার পক্ষে মেনে নেওয়াটা সম্ভব হয় না। তো ওকে একটু সময় দেন, ও আস্তে আস্তে স্বাভাবিক হবে। মাত্র 16 তারিখ থেকে আজকে 10 দিনের 10 দিন এখনও হয়নি, আমরা বলি 6 মাস পর্যন্ত কারো সময় লাগতে পারে। সেই সময়টুকু শুধু তাকে দিতে হবে যাতে ও এটার সাথে অ্যাডজাস্ট করতে পারে। এখনই আপনারা ওকে প্রেশার দেওয়ার দরকার নেই যে না স্বাভাবিক হতে হবে, স্বাভাবিক কাজকর্ম করো, কিছু করো, এটা দরকার নেই। ও একটু স্বাভাবিক হোক, একটু সময় দেন। আপনারা শুধু ওকে একটু সাহায্য করে যান, ও কান্নাকাটি করুক, ও যেরকম অ্যাবনর্মাল কাজগুলো করছে আপনি ডিটেলসে লেখেননি, তো সেই অ্যাবনর্মাল কাজগুলোর মধ্যে একটু কেয়ারফুল থাকেন যাতে ও এমন কিছু না করে ফেলে যেটা ওর জন্য বা আপনাদের জন্য ক্ষতিকর কিছু। যেমন অনেকে আছে সুইসাইডাল অ্যাটেম্প করে বা সেলফ হার্ম করতে থাকে, এইগুলো কিছু না করে জাস্ট ও কেয়ারফুল থাকুক, ও সচেতন থাকুক, যে আপনারা সচেতন থাকেন যাতে ও এমন কিছু না করে ফেলছে। এবং আমি বলবো যে ওকে একটু সময় দেন, আর কিচ্ছু লাগবে না। ও সময় দিলে, ও 17 বছরের একটা ছেলে, ওর মধ্যে সেই ক্ষমতাটা আছে, আপনার আমার সবার মধ্যে আছে, যে আমাদের প্রিয় মানুষ মারা গেলে আমরা কিভাবে সেই গ্রিফটা কাটাই বা সেই শোকটা কাটাই, ও সেই শোকটা কাটাতে পারবে। একটু সময়ের প্রয়োজন ওর, আর আপনাদের একটু সহযোগিতার প্রয়োজন।
আচ্ছা, আম একজন বলেছেন যে উনার ভিতরে ইদানিং সুইসাইড টেনডেন্সি খুব বেশি পরিমাণে কাজ করে। আমি এখন কি করব? আপনার সুইসাইড টেনডেন্সির জন্য অবশ্যই আপনাকে কোনো সাইকিয়াট্রিস্টের সাথে এবং সাইকোলজিস্টের সাথে কথা বলতে হবে। কারণ সুইসাইড টেনডেন্সিটা সাধারণত আমাদের ডিপ্রেশন থেকে বা প্রচণ্ড পরিমাণে মন খারাপ থেকে হয়। সেজন্য আপনাকে স্পেসিফিক কিছু ওষুধ আপনাকে শুরু করতে হবে। আপনার পরিবারের সদস্যদেরকে এইটা বিষয়ে কেয়ারফুল থাকতে হবে যাতে আপনি সুইসাইড না করে ফেলেন, এবং আপনাকে কাউন্সেলিং করতে হবে বা কাউন্সেলিং কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইকোলজিস্টের সাথে কথা বলতে হবে যাতে করে আপনার ভিতর থেকে এই চিন্তাটা বা এই বিষয়টা চলে যায়। সুইসাইড আসলে কোনো অপরাধ না। সুইসাইড যারা করেন তারা যে ইচ্ছাকৃতভাবে এইটা করেন এমনটা না। এটা আসলে আমাদের একটা মানসিক পরিস্থিতি, যে পরিস্থিতিটা খুবই কম সময়ের জন্য আমার মধ্যে আসে, কিন্তু সেই পরিস্থিতিটা আমি সামাল দিতে পারি না যখন আমার কাছে এইটা ছাড়া আর কোনো সমস্যার সমাধানের কোনো উপায় থাকে না, যে জন্য আমি তখন এরকম কাজ করে ফেলি। তো আমরা যখন কাউন্সেলিং করি তখন সমস্যার সমাধানের অনেক উপায় নিয়ে আমরা কথা বলি, যেখান থেকে আসলে সুইসাইডের এই বিষয়টা থেকে বের হয়ে আসা সম্ভব। আমাদের প্রচুর পেশেন্ট এখন মানে ছিলেন যারা সুইসাইডের জায়গা থেকে বের হয়ে এসেছেন, এখন তারা সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করছেন। ওনাদের এরপরে আর কখনো সুইসাইড করার সেই চিন্তাটা কাজ করেনি। তো আপনারাও ভয় না পেয়ে আপনি কারোর সাথে কথা বলেন, অবশ্যই আপনার এই বিষয়টা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। আমার মাঝে মাঝে প্যানিক অ্যাটাক হতো, এই জন্য আমি সাইকোলজি বিভাগের ডাক্তার দেখাই। উনি আমাকে আপনি সাইকিয়াট্রিস্ট দেখিয়েছেন, যিনি আপনাকে ওষুধ দিয়েছেন, আপনি ওষুধগুলো খাওয়ার সাথে সাথে চাইলে সাইকোলজিস্টের সাথে আপনি কথা বলতে পারেন, যার সাথে কথা বলার মাধ্যমে আপনার এই সমস্যাগুলো পুরোপুরি চলে যাবে। আপনি ভয় যে পাচ্ছেন বা আপনার যে আতঙ্কটা হচ্ছে সেটা পুরোপুরি চলে যাবে। সাইকোলজিস্টের সাথে কথা বললে আমরা কিছু ব্যায়াম শেখাই, আমরা কিছু বা বিহেভিয়ারাল অ্যাক্টিভিটি শেখাই, যেগুলো দিয়ে পুরোপুরি এই প্যানিক অ্যাটাকটাকে দূর করা যায়। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। সেটা নিয়ে আপনি চাইলেই কারোর সাথে কথা বলে কাউন্সেলিং করলে আপনার এটা পুরোপুরি কভার হয়ে যাবে। ডিপ্রেশন লেভেল ইনক্রিজ হচ্ছে দিন দিন, একদমই ঠিক। ডিপ্রেশন লেভেল দিন দিন ইনক্রিজ হচ্ছে, এবং আরেকজন বলেছেন দিন দিন শুকিয়ে যাচ্ছি। এই সবগুলোই হচ্ছে ডিপ্রেশনের কারণে, বিকজ আমরা এমন একটা পরিস্থিতিতে আছি যে পরিস্থিতিতে আমাদের সামনে অনেক 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 বেশি অনিশ্চয়তা। আপনি জানেন না, যারা কন্ট্রাকচুয়াল জব করছেন বা কিছু, যে এই লকডাউনের পরে আপনার চাকরিটা থাকবে কি থাকবে না, আপনার ফিনান্সিয়াল অবস্থাটা কি হবে, যারা বিভিন্ন ছোটোখাটো ব্যবসায়ী আছেন তারা জানেন না। তো এই অবস্থাটা আসলে খুবই স্বাভাবিক। আমি শুধু এটুকু বলবো যে এই ডিপ্রেশনটার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। এই লকডাউনটাই আমাদের এখন আলটিমেট না। লকডাউনের পরে যেই পৃথিবীটা আসছে বা লকডাউনের পরে যে বাংলাদেশের পরিস্থিতিটা আসবে, সেটার সাথে সবাই অ্যাডজাস্ট করার জন্য আমরা প্রিপেয়ার হই। সেই বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করার জন্য আমরা প্রিপেয়ার হই। আমাদের সবার প্রচুর ফিনান্সিয়াল ক্রাইসিস হবে, প্রচুর অসুখের ভয় থাকবে। এমনকি আমাদের WHO-র একটা রিপোর্ট ওনারা বলছেন যে এই লকডাউন শেষ হয়ে গেলে প্রচুর মানুষ আমরা মানসিক সমস্যায় ভুগবো, মানসিক অস্থিরতায় ভুগবো। তো আমাদেরকে আসলে এটার জন্য প্রিপেয়ার হতে হবে যে আমরা যেন রেডি থাকি, আমরা যেন এই জায়গাগুলোকে সামাল দিতে পারি। এখন একটা মানসিক অস্থিরতা যাচ্ছে, এরপরে যদি ওই সময়টা আবার মানসিক অস্থিরতা যায়, আমাদের পক্ষে আর শক্ত হয়ে দাঁড়ানোটা কঠিন হবে। তো সেজন্য আপনাকে রেডি হতে হবে যে কিভাবে আপনি নিজেকে আরও বেশি মানসিকভাবে শক্ত রাখতে পারেন। আমি প্রায় সময় মনে রাখা জিনিসগুলো ভুলে যাই, অনেক চেষ্টা করি মনে পড়ে না। যখন কেউ মনে করে দেয় অথবা বইয়ের কোনো জিনিস দেখা মাত্র মনে পড়ে যায়। সমাধান কী? আমরা সাধারণত মনে পড়ে যাওয়ার জন্য আমরা মাইন্ডফুলনেসের কিছু প্র্যাকটিস করাই, যেটা আমাদের ওই যে আপনাদেরকে বলছিলাম যে সচেতন থাকা, সেটাই হচ্ছে আসলে মাইন্ডফুলনেস। যে আমি সারাক্ষণ বেশিরভাগ সময়ে আমরা যেটা হয় অতীত জিনিস নিয়ে ভাবি এবং ভবিষ্যৎ নিয়ে ভাবি। ধরেন গতকালকে আমি কি কি করেছি, এটা কেন করলাম, ওটা কেন করলাম না, এটা নিয়ে ভাবছি। সে সাথে আমি আচ্ছা আগামী দিনটা কেমন যাবে সেটা নিয়ে ভাবছি। বেশিরভাগ সময় আমরা বর্তমানটা নিয়ে থাকি না, বর্তমানটা ভাবি না, যে কারণে আপনার ভুলটা হয়ে যাচ্ছে। আপনি একটু বর্তমানকে ফোকাস থাকেন, তাহলে দেখবেন যে আপনার এই জায়গাটাকে আপনি সমাধান করতে পারছেন বা এই বিষয়টাকে আপনি সামাল দিতে পারছেন।
এছাড়া আরও কিছু টেকনিক আছে, যদি আপনার সেরকম স্পেসিফিক কোনো টেকনিকের দরকার হয় আপনি যে কোনো একজন সাইকোলজিস্টের সাথে কথা বলেন, ওনারা আপনাদেরকে সাহায্য করতে পারবেন। কেমন যেন বিহেভ করছি, কারোর সাথে কথা বলি না, আচ্ছা তার মানে আপনিও মানসিক ইরিটেশন বা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি আশা করি আজকে যে কথাগুলো বলেছি সেগুলো যদি আপনারা একটু খেয়াল করেন, কেয়ারফুল থাকেন, তাহলে ইরিটেশনটা তৈরি হবে না। আপনাকে শুধু সচেতন থাকতে হবে। তারপরেও যদি আপনার খুব ইরিটেশন হয় তাহলে আপনি অবশ্যই আমাদের কারোর সাথে, কোনো সাইকোলজিস্টের সাথে কথা বলতে পারেন। আচ্ছা, যারা ডক্টরের সাজেশন চেয়েছেন, আমাদের পেজে যারা ডক্টররা আছেন, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদেরকে এই বিষয়গুলোকে রিপ্লাই করতে। আপনাদের যে অসুবিধাগুলো আছে সেগুলো ওনারা রিপ্লাই করবেন আশা করছি। আর এছাড়া হচ্ছে যারা যে অবস্থাতেই আছেন, অবশ্যই 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 ভালো থাকবেন, সতর্ক থাকবেন, মনোযোগী থাকবেন। একটা তথ্য, আমরা ই ডক্টর স্পেস থেকে কাউন্সিলিং করছি, আমি ফারজানা সুলতানা নীলা। আপনারা এখানে ইনবক্সে যোগাযোগ করলে আমার সাথে সরাসরি আপনার ইনবক্সে যোগাযোগ করতে পারেন, বা পেজে যদি জানান তাহলে সেগুলো আমাদেরকে পাঠানো হয়, আমরা তখন তাদেরকে হ্যান্ডেল করছি। কাউন্সিলিংটা একটু সময় সাপেক্ষ। শুধু আপনি কাউকে কিছু একটা বললেন, আপনি শুধু আমার সাথে মানে 2 মিনিট কথা বললেন, তার মানেই আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে না। এটা আমরা সাধারণত 30 থেকে 40 মিনিটের একটা সময় নিয়ে বসতে হয়, আপনাদের কথাগুলো আমাদেরকে শুনতে হয়, নোট নিতে হয়, সেই অনুযায়ী আপনাকে সাপোর্ট দিতে হয়, যার জন্য আমাদের অ্যাপয়েন্টমেন্টটার জন্য একটু সময়ও লাগে। যারা আপনারা ফোন করছেন, আমি চেষ্টা করছি আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতে। যদি খুব আর্জেন্ট থাকে আপনারা সেটাও আমাকে লিখবেন মেসেজে, আমি সেটা তাদেরকে আর্জেন্ট দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এইটুকু অন্ততপক্ষে ধৈর্য রাখবেন যে আমরা ই ডক্টরস থেকে আপনাদেরকে সর্বোচ্চ রকমের সহায়তা করার চেষ্টা করছি। সেই মানে সহযোগিতামূলক মনোভাবটা আমাদের সাথে অবশ্যই রাখবেন, আমাদের সেই সাথে থাকবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই জায়গাটা করতে। এর বাইরেও যদি মনে হয় আপনাদের যে না, তারপরেও ই ডক্টরস আপনি অনেক দিন ধরে নক করছেন বা আমাদেরকে হয়তো পাচ্ছেন না, আমার নিজের একটা অর্গানাইজেশন আছে, সেন্টার ফর মেন্টাল হেলথ অ্যান্ড কেয়ার বাংলাদেশ, CMHCB। এখানে আমাদের অ্যাপয়েন্টেড অনেকজন সাইকোলজিস্ট আছেন, প্রায় 10-15 জন। আপনারা চাইলে এই পেজ থেকেও কাউন্সিলিং সার্ভিসটা ফ্রি নিতে পারেন। আপনারা যদি যোগাযোগ করেন, এই ফেসবুকে এটা আছে CMHCB, এখান থেকেও আপনারা যোগাযোগ করে আপনারা এই সার্ভিসটাতে নিয়ে নিতে পারেন। সো যাদেরই প্রয়োজন আছে আমি বলবো যে বসে থাকবেন না, আপনারা কাউন্সিলিংটা করে ফেলেন, আপনার ভালো লাগবে। এবং আপনার কোনো অসুবিধা থাকলে আপনি ই ডক্টরসে জানান, আমরা চেষ্টা করব আপনাদের সবাইকে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন, ঈদটা খুব নিরাপদে থাকবেন। ঈদের মধ্যে এমন কোনো কাজ করবেন না যেটা আপনাকে বিপদে ফেলে দিতে পারে, আপনার পরিবারের মানুষজনকে বিপদে ফেলে দিতে পারে। যেভাবে করে আপনি পরিকল্পনা করেছেন ঈদটা হবার, সেই পরিকল্পনাটা যেন নষ্ট না হয়ে যায়। এইটুকু শুধু আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কেয়ারফুল থাকেন, যেন যেভাবে করে আপনি ভাবছেন যে আপনি সুস্থ থাকবেন, আপনার পরিবারের সবাই সুস্থ থাকবে, সেই সুস্থতা নিয়ে আপনারা লকডাউনের সময়টা পার করতে পারেন। আর কিচ্ছু না, আপনারা সচেতন থাকলে খুব দ্রুত বাংলাদেশ থেকে এই করোনা ভাইরাসটা একদম রিমুভ হয়ে যাবে, একদম চলে যাবে। শুধু আপনাদের সহযোগিতা, আপনাদের সচেতনতাটা দরকার। আপনাদের সবার সুস্থতা কামনা করছি, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই কেয়ারফুল থাকবেন, ঈদের বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন। অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।